পড়াচ্ছি মানবের বিভিন্ন অঙ্গ তার ভূমিকা। আজ পড়াবো কি অগ্নাশয়। আগের দিন পড়েছি পাকস্থলী, পাকস্থলী, অগ্নাশয়, যকৃৎ, তিনটে পরপর আছে। তো আমি তিনটে পরপর পড়াবার জন্য কৌশিকতন্ত্রটা এঁকে রেখেছি। কৌশিকতন্ত্রটা দেখো, কৌশিকতন্ত্রটা এঁকেছি কালকে পাকস্থলী পড়াবার সময় বলেছি যে মুখছিদ্র থেকে পাই পর্যন্ত হচ্ছে কৌশিকতন্ত্রের বিভিন্ন অংশ। তো আগের দিন পড়েছি কি পাকস্থলী, আজ পড়বো কি অগ্নাশয়। অগ্নাশয়ের দেখো অবস্থানটা, অগ্নাশয় রয়েছে কোথায়? এই যে এটা পয়েন্টিং করা হয়নি, এটাকে বলা হয় মধ্যচ্ছদ। মধ্যচ্ছদের উপরের অংশটা হচ্ছে বক্ষ গহ্বর আর নিচের অংশটাকে বলবো আমরা উদর গহ্বর। উদর গহ্বরের পাকস্থলীর নিচে এবং ডিওডেনামের উপরে। ডিওডেনাম কোনটা? ক্ষুদ্রান্তের তিনটি অংশ, একটা হচ্ছে ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম। ফার্স্ট পাকস্থলীর পরের যে অংশটা সেটা হচ্ছে ডিওডেনাম, তারপর জেজুনাম, তারপর ইলিয়াম। তো ডিওডেনামের উপরে এবং পাকস্থলীর নিচে যে চ্যাপটা পাতার মতো অংশ একটা দেখতে পাচ্ছ সবুজ কালারের, এটা হচ্ছে কি অগ্নাশয়। এটাই আমাদের আজকে পাঠ্য বিষয়, অগ্নাশয় বা প্যানক্রিয়াস। অগ্নাশয়টা আমরা এখন পড়ব। তো অগ্নাশয়টা দেখতে দেখো যেরকম বললাম চ্যাপ্টার থলির মতো। অগ্নাশয়টাকে তিন ভাগে আমরা ভাগ করতে পারি। একটা প্রথম দিকে মোটা মতো যে অংশটা সেটা হচ্ছে মাথা, তারপর বডি বা মধ্যাংশ, আর তারপরে হচ্ছে টেল। তিনটে অংশ, হেড, বডি আর টেল। সামনের দিকে সরু অংশটা টেল। অগ্নাশয়ের মাঝখান দিয়ে যেহেতু একটা নালী চলে গেছে সেটাকে বলা হচ্ছে অগ্নাশয় নালী। এই যে এটা হচ্ছে অগ্নাশয় নালী। তো দেখি আমাদের আজকে পাঠ্য অগ্নাশয়। অগ্নাশয়টা দেখতে কেমন? চ্যাপ্টা পাতার। অগ্নাশয়ের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার আর ওজন 80 থেকে 100 গ্রাম। এটা কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন দেখতে পাবে, 10 থেকে 12, 80 থেকে 100। অন্যান্য বইয়ে তো 60 থাকবে, কোনো বইয়ে হচ্ছে 9 আছে। এটা ঠিক এক্সাক্ট ভ্যালুটা বলা যাবে না, কিন্তু যেহেতু একটু আইডিয়া হবে সেই জন্য আমি এটা লিখে দিলাম। 10 সেন্টিমিটার বললে তোমরা একটা আইডিয়া করতে পারবে, 80 গ্রাম বললে একটা আইডিয়া করতে পারবে, সেই জন্য এটা জাস্ট বলা। এটা মনে রাখারও দরকার নেই যে কত মুখস্থ করার দরকার নেই, জাস্ট আইডিয়া হওয়ার জন্য দৈর্ঘ্য আর ওজনটা লিখলাম। তো অগ্নাশয়টাকে কি বলে? অগ্নাশয়টাকে আমরা বলবো মিশ্র গ্রন্থি। অগ্নাশয় মিশ্র গ্রন্থি কেন? মিশ্র গ্রন্থি হচ্ছে সেই গ্রন্থি যার মাধ্যমে আমরা হরমোন নিঃসরণও দেখতে পাবো এবং উৎসেচক নিঃসরণও দেখতে পাবো। তাহলে অগ্নাশয়ে দু রকমের অঞ্চল, একটা হচ্ছে অন্তঃক্ষরা অঞ্চল আর একটা হচ্ছে বহিঃক্ষরা অঞ্চল। অন্তঃক্ষরা অঞ্চল থেকে অগ্নাশয়ে কি বেরোয়? হরমোন। আর বহিঃক্ষরা অঞ্চল থেকে বেরোবে উৎসেচক, যেটা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করবে। তো একটু এখানে তো জায়গা নেই, আমি একটু বড় করে আনছি। অগ্নাশয়ের মধ্যে কি থাকবে? অগ্নাশয়ের এই যে অগ্নাশয় নালী, তার মাঝখানে এই যে পাশাপাশি কি বেরিয়েছে? শাখা নালী। শাখা নালীর উপরের দিকটা একটু বড় করে এরকম ভাবে আঁকি, যদি দেখি এই অগ্নাশয় নালী। ঠিক আছে, তো অগ্নাশয় নালীর এখানে থাকবে কোষ।
এইগুলোকে বলা হচ্ছে অ্যাসিনাস। প্রত্যেকটা কোষ অ্যাসিনাস, আর অনেকগুলো কোষ একসাথে চলে আছে তাহলে ওগুলো হবে অ্যাসিনাই। তাহলে অ্যাসিনাস হচ্ছে 1 বছর, অ্যাসিনাস। আর পুরো একসাথে যদি বলতে হয় তাহলে কি বলবো? অ্যাসিনাই। এটা কি আঁকলাম? এগুলো হচ্ছে বহিঃক্ষরা অংশ। বহিঃক্ষরা অংশে এই কোষগুলো দেখতে পাবো। এবার বহিঃক্ষরা অংশের মাঝে মাঝে এগুলো আর আঁকলাম না, ওইখানটা এরকম এই নালীর ওপরে ওপরে এরকম কোষ থাকবে। এবার এর মাঝে মাঝে এক ধরনের কোষ দেখতে পাবো আমরা। বিভিন্ন ধরনের কোষ, এক ধরনের না। রাফলি ছবি আঁকছি বোঝাবার জন্য, এটা কিন্তু এক্সাক্ট পিকচার নয়। ধরো এখানেও রইল, এগুলিকে বলা হচ্ছে অন্তঃক্ষরা অঞ্চল। অন্তঃক্ষরা অঞ্চলের নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কেন? ল্যাঙ্গারহ্যান্স নামের একজন বিজ্ঞানী প্রথম এই অন্তঃক্ষরা অঞ্চলটা পর্যবেক্ষণ করেছিলেন বলে তার নাম অনুসারে অন্তঃক্ষরা অঞ্চলটার কি নাম হলো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস কেন? এই যে অ্যাসিনাই কোষের মাঝে মাঝে দ্বীপের মতো এই আইলেটস কোষগুলো, ল্যাঙ্গারহ্যান্স কোষগুলো অবস্থিত, তাই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষগুলো থেকে কি কি কোষ থাকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা কোষ, বিটা কোষ। এখন বইয়ে তালবেশ আছে, তালবেশ লিখলাম কোষ বানানো। আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, এই বিভিন্ন ধরনের কোষ কোষায় থাকবে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আলফা কোষ থেকে বেরোবে গ্লুকাগন হরমোন। বিটা কোষ থেকে বেরোবে ইনসুলিন। ইনসুলিনের সঙ্গে তোমরা পরিচিত নামটার সঙ্গে। আর ডেল্টা কোষ থেকে বেরোবে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিনের কাজ পাকস্থলীতে বলেছি, সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে? তাহলে অন্তঃক্ষরা অঞ্চলের কাজ কি? হরমোন নিঃসরণ করা। আর অ্যাসিনাস বা অ্যাসিনাই কোষ কি করে? অগ্নাশয় রস নিঃসৃত করে, যার মধ্যে আছে কি? পাচক রস, খাদ্য পরিপাককারী বিভিন্ন উৎসেচক। কি কি উৎসেচক থাকবে? আমরা পাকস্থলী পড়াবার সময় বলেছি পাকস্থলীতে প্রোটিন খাদ্যের এবং অল্প পরিমাণ ফ্যাট খাদ্যের পরিপাক ঘটে, কিন্তু কার্বোহাইড্রেট খাদ্যের কোনো পরিপাক ঘটে না। সেটা প্রথমে ঘটলো কোথায়? মুখবিবরে লালা রসের মাধ্যমে। এবার এই অগ্নাশয় রসের মাধ্যমে শর্করা জাতীয়, ফ্যাট জাতীয় এবং প্রোটিন জাতীয় 3 রকম খাদ্যেরই পরিপাক ঘটবে এই অগ্নাশয় রসের মাধ্যমে। অগ্নাশয় রসটা বেরোবে কোথা থেকে? অগ্নাশয় রসগুলো এই অ্যাসিনাস কোষ থেকে বেরিয়ে এই নালীর মাধ্যমে চলে আসবে। এই নালীটা ধরে নাও এইখানে এই কোষগুলো রয়েছে অ্যাসিনাস কোষ। তাহলে এই নালী পেয়ে যাচ্ছে, এই নালী দিয়ে বেরিয়ে আসবে এখানে, এবং তারপর পিত্তনালী ওপরে দেখতে পাচ্ছ, এটা পিত্তাশয়। পিত্তাশয় থেকে একটা নালী বেরিয়েছে, সেই নালীটা এখানে এসে যুক্ত হয়েছে অগ্নাশয় নালীর সঙ্গে। অগ্নাশয় নালী এবং এদিকে অগ্নাশয় নালী এবং পিত্তাশয় নালী, পিত্তনালী একসাথে যুক্ত হয়ে সাধারণ নালী হিসাবে এই ডিওডিনামে উন্মুক্ত হবে। তাহলে অগ্নাশয় পিত্তনালী বা ভেটারের নালীস্ফীতি ওই জায়গাটাকে বলা হয় যেখানে ডিওডিনামের সঙ্গে ওটি যুক্ত হচ্ছে। ভেটারের নালীস্ফীতি। তাহলে কি হলো? অগ্নাশয় নালী পিত্তনালীর সঙ্গে যুক্ত হয়ে যেখানে ডিওডিনামে পড়েছে সেটাকে বলা হচ্ছে ভেটারের নালীস্ফীতি। তাহলে এই যে লাল লাল করে এঁকেছে এগুলো কি? অ্যাসিনাস বা অ্যাসিনাই কোষ।
আর এখানে যদি অন্য কালার দিয়ে আইল্যান্ডস গুলো আঁকি, কালারটা আলাদা করে দিই, এখানে এখানে যদি এরকম আলাদা আলাদা করে আঁকি, এগুলো কি হবে? আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। আর লিখলাম না, এখানে লিখে দিয়েছি আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স আর অ্যাসিনা সেন্স। তাহলে এবার কাজটা করি। কাজ কি হলো? অগ্নাশয়। এই যে বারবার আমরা বলছি যে শর্করাকে ভাঙে, প্রোটিনকে ভাঙে, তারপরে কি ফ্যাটকে ভাঙে। ভাঙা মানেটা কি? ভাঙা হচ্ছে আমরা যখন খাদ্য গ্রহণ করি, সব রকম খাদ্য গ্রহণ করছি, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং কি প্রোটিন, বা কার্বোহাইড্রেট হচ্ছে শর্করা, শর্করা চর্বি জাতীয় এবং প্রোটিন জাতীয়। তাহলে এবার শর্করা জাতীয় খাবারটা ভাঙা মানে হচ্ছে কি সরল শর্করায় পরিণত করতে হবে। আমরা যে খাবারগুলো খাই সবসময় সরল শর্করা, সবসময় গ্লুকোজ থাকে না, গ্লুকোজ হচ্ছে সরল শর্করা। আমরা রুটি, ভাত, মিষ্টি জাতীয় যাই খাবার খাই সেগুলো হচ্ছে বহু শর্করা বা জটিল শর্করা। সেই শর্করাগুলোকে উৎসকের সাহায্যে ভেঙে ভেঙে সরলতম শর্করা যেমন গ্লুকোজ, গ্যালাক্টোজ এগুলোকে পরিণত করতে হবে। তবেই এই ক্ষুদ্রান্তের সাহায্যে এখানে অনেক কি থাকবে? রক্ত জালক। এই রক্ত জালকে রক্তের মাধ্যমে শোষিত হবে। তাহলে সরল শর্করা, সরল প্রোটিন, সরল ফ্যাট ছাড়া ওই পুষ্টি উপাদান রক্ত দ্বারা শোষিত হবে। তা শর্করার সরলতম উপাদান হচ্ছে একক শর্করা, গ্লুকোজ, গ্যালাক্টোজ, এবং ফ্যাটের সরলতম উপাদান হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আর প্রোটিনের সরলতম রূপ হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। ওইটা একটু বুঝিয়ে দিই। আচ্ছা, বোর্ডটা একটু উল্টে দিই, নাহলে বোঝানো যাবে। আমরা যে বলছি বিভিন্ন এনজাইমের কথা, আমি বলি যদি শর্করা ভঙ্গ উৎসেচক, মানে কি জটিল বা বহু শর্করাকে সরলতম শর্করায় আনবে যে উৎসেচক, সেটা আরেকটা নাম কি? অ্যামাইনো লাইটিক এনজাইম। তেমনি প্রোটিন ভঙ্গ উৎসেচক কি হবে? বলবো আমরা প্রোটিওলাইট। প্রোটিওলাইটিক এনজাইম, অর্থাৎ প্রোটিনটাকে বলছি প্রোটিওলাইটিক, ভাঙা তাই লাইটিক, শর্করা অ্যামাইলোলাইটিক। আর ফ্যাটের কি হবে? চর্বি বা ফ্যাট ভঙ্গ উৎসেচক মানে হচ্ছে লাইপোলাইটিক। লাইপোলাইটিক এনজাইম। ঠিক আছে? তাহলে এবারে আমি কি করে ভাঙবো? প্রথমে শর্করাটা কোথায় ভেঙেছিল? প্রথমে শর্করাটা ভেঙেছিল আমাদের মুখগহ্বরে লালা রসের মাধ্যমে। তা আমরা ধরো লালা রসের মুখের উপছিদ্রের মাধ্যমে গ্রহণ করেছি কি শ্বেতসার, সিদ্ধ শ্বেতসার, গ্লাইকোজেন। সিদ্ধ শ্বেতসার আর গ্লাইকোজেন কি? এগুলো বহু শর্করা বা জটিল শর্করা। আমাদের শরীরে গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, আর উদ্ভিদের কি হবে? স্টার্চ, স্টার্চ হিসেবে উদ্ভিদের দেহে সঞ্চিত থাকে। তা ধরো আমরা সিদ্ধ শর্করা যেমন ধরলাম ভাত, তখন কি করবে? লালা রসে যে এনজাইম থাকবে, কি এনজাইম থাকবে? শর্করা ভঙ্গ, ওটাকে বলা হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজটা হবে লালা রসের অ্যামাইলেজ। কি করবে? সিদ্ধ শর্করাকে কি হিসাবে ভাঙবে? ভাঙবে হচ্ছে মল্টোজ, আইসোমল্টোজ। মল্টোট্রায়োজ ইত্যাদি বিভিন্ন রকম ফর্মে ভেঙে দেবে। কিন্তু এগুলো সরল শর্করা এখনো হয়নি। তাহলে কি করলো?
আমরা যখন খাদ্যবস্তুটা মুখে গ্রহণ করলাম, চর্বিটা দাঁত দ্বারা চর্বণ করলাম এবং লালারসের উৎসেচক দ্বারা আংশিক পাচিত করলাম। কি করলাম? আংশিক পাচিত করে শ্বেতসারকে বা গ্লাইকোজেনকে মল্টোজ, আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ এই হিসাবে ভাঙলাম। এখনো গ্লুকোজে ভাঙিনি। এবারে এই খাদ্যবস্তুটা কি? বোলাক্স বলেছিলাম। বোলাক্সটা কি হবে? রাজনালী দিয়ে গিয়ে পাকস্থলীতে গেল, পাকস্থলী রসের সাথে মিশ্রিত হয়ে সেটা তৈরি করলে কি? কাইম। তখন কি শর্করা ভাঙন হলো না। এবার সেই কাইমটা কি হবে? ভাগ বলেছি, পাইলোরিক পাকস্থলীর ভাগ দিয়ে বেরিয়ে এসে কোথায় আসবে? ডিওডিয়ানামে। যেই ডিওডিয়ানামে এলো, ছবিটা একবার দেখিয়ে নিই। যেই ডিওডিয়ানামে এলো, এই যে কাইমটা এই পথে যেই ডিওডিয়ানামে এলো, এখানটা এলো, আসার সঙ্গে সঙ্গে কি হবে? এখান থেকে অগ্নাশয় রস পৌঁছাবে অগ্নাশয় নালীপথে, এদিক থেকে আবার পিত্ত নালীপথে পিত্ত পৌঁছাবে এবং এইখানে এই ডিওডিয়ানামের গায়ে থাকবে আন্ত্রিক রস বা অন্ত্র থেকে মিশ্রিত উৎসেচক। তখন এইখানে আবার শর্করার পরিপাক শুরু হবে। কি হবে শর্করার পরিপাকে? ও তখন কি করবে? এই মল্টোজ, আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ পর্যন্ত হলো। অগ্নাশয়ের অ্যামাইলেজ আবার এই সিদ্ধ শর্করা, গ্লাইকোজেন ওগুলোকেও আবার এইগুলো মল্টোজ, আইসোমল্টোজ, মল্টোট্রায়োজে পরিণত করবে। কে? অগ্নাশয়ের অ্যামাইলেজ। এটাকে আবার কেন ওখানে করবে? কারণ যেগুলো পরিপাক হয়নি লালারসের মাধ্যমে সেই শ্বেতসারগুলো, কিন্তু অগ্নাশয় অ্যামাইলেজ অসিদ্ধ শর্করাকে, যেটা সিদ্ধ হয়নি, অসিদ্ধ শর্করাকেও বা শ্বেতসারকেও পরিপাক করতে পারে, যেটা কে লালারসে অ্যামাইলেজ পারে। কি করবে? অগ্নাশয় অ্যামাইলেজ ও মল্টোজ, আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ এই হিসাবে সে ভাঙবে। এবার আন্ত্রিক রসে, যে ডিওডিয়ানাম থেকে যে রসটা বেরোবে সেটাকে বলা হয় আন্ত্রিক রস। আন্ত্রিক রস তখন কি করবে? মল্টোজ, আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ এগুলোকে কি করবে? মল্টোজ, আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ এগুলো কি হিসাবে ভাঙন করবে? গ্লুকোজ, গ্যালাক্টোজ, এগুলো সব হচ্ছে একক শর্করা। তাহলে এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ পর্যন্ত না ভাঙা পর্যন্ত এনজাইমগুলো তার কার্যক্ষমতা চালিয়ে যাবে। এখানে কি হবে? কে করলো এগুলো? আন্ত্রিক রসের অ্যামাইলেজ। আন্ত্রিক রস পর্যন্ত আমরা যেতে হবে না, আমাদের সিলেবাসে নেই, আমরা অগ্নাশয় পড়াচ্ছি, কিন্তু এগুলো না বললে তোমাদের কনসেপ্ট আসবে না যে ভাঙা মানে। তাহলে কি হলো? যতক্ষণ না শর্করাটা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজে পরিণত হবে ততক্ষণ ক্ষুদ্রান্তে যে রক্ত জালিকাগুলো আছে ওই রক্ত দ্বারা এগুলো শোষিত হবে না। তাহলে শর্করাটা কিরকম ভাবে ভাঙলো আমরা দেখলাম। এবার দেখো প্রোটিনটা কিভাবে ভাঙছে, প্রোটিনটা কিভাবে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। দেখো প্রথমে প্রোটিন হিসাবে লিখি। প্রোটিন খাদ্য আমরা খেলাম, তাহলে কি হলো? আমাদের মুখবিবরে লালারসের সাহায্যে প্রোটিনটা ভাঙলো না, কারণ লালারসে কোনো প্রোটিন ভঙ্গ উৎসেচক বা প্রোটিওলাইটিক এনজাইম নেই। তাহলে প্রোটিনটা কোথায় ভাঙবে? প্রথমেই ভাঙবে গিয়ে পাকস্থলীতে। পাকস্থলীতে আমি বলেছি প্রোটিন ভঙ্গ উৎসেচক কি বেরো? পেপসিনোজেন। কিন্তু
পেপসিনোজেনকে সক্রিয় করে কে? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সক্রিয় করে কি তৈরি করবে? পেপসিন। পেপসিনটা হচ্ছে সক্রিয় এনজাইম বা উৎসেচক যে প্রোটিনকে ভাঙবে। প্রোটিনকে ভেঙে প্রথমে তৈরি করবে অ্যাসিড মেটাপ্রোটিন। অ্যাসিড মেটাপ্রোটিন কে ভাঙলো? আচ্ছা, তো এই পেপসিনটা পরে দিচ্ছি। অ্যাসিড মেটাপ্রোটিন থেকে তৈরি হবে, আবার পেপসিন তার উপর কাজ করলো প্রাইমারি প্রোটিওজ। প্রাইমারি প্রোটিওজ আবার তৈরি করবে গৌণ প্রোটিওজ। গৌণ প্রোটিওজ থেকে তৈরি হবে কি? পেপটোন। ঠিক এই পর্যন্ত তৈরি করবে কে? পেপসিন। তাহলে এখনো আমরা অ্যামাইনো অ্যাসিডে যাইনি। প্রোটিন থেকে এগুলো কে তৈরি করছে? পেপসিন। কোথায় থাকে? পাকস্থলী, পাকগ্রন্থি থেকে নিঃসৃত হয়েছে কই? জীবকোষ থেকে পড়েছি আমরা। পেপসিনটা সক্রিয় হয়েছে পেপসিনোজেন থেকে HCl এর সাহায্যে। পেপসিন অ্যাসিড, প্রোটিনকে অ্যাসিড মেটাপ্রোটিন, এটাকে আবার প্রাইমারি প্রোটিন, সবই করছে কি? পেপসিন। এও পেপসিন, এও পেপসিন। ঠিক আছে, তাহলে পেপটোন পর্যন্ত তৈরি হয়েছে, আমাদের এখনো অ্যামাইনো অ্যাসিড হয়নি। এইবারে সেই খাদ্যটা কোথায় চলে গেল? বললাম পাইলোরিক পাকস্থলী হয়ে ডিওডেনাম। ডিওডেনামে যাওয়ার সঙ্গে সঙ্গে ছবিটা দেখালাম, অগ্নাশয় অগ্নাশয় নালী থেকে অগ্নাশয় এসে পৌঁছলো পিত্তনালী ও অগ্নাশয় নালী একসাথে মিলে সাধারণ নালী নিয়ে কোথায় তৈরি পৌঁছে গেল? ডিওডেনাম। এবার ডিওডেনামে ওই অগ্নাশয় রসটা যখন এলো, তখন পেপটোন পেপটোনকে পলিপেপটাইডে তৈরি করবে। পেপটোন থেকে পলিপেপটাইড তৈরি করবে কি? ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন। এই ট্রিপসিনটা কোথা থেকে বেরোলো? অগ্নাশয় রস। অর্থাৎ অ্যাসিনার কোষ থেকে যে অগ্নাশয় রস বেরোলো তার মধ্যে থাকবে প্রোটিন ভঙ্গ উৎসেচক ট্রিপসিনোজেন, কিন্তু থাকবে, ট্রিপসিন হবে না। ট্রিপসিনোজেনটা এখানে একটুখানি লিখে দিই ব্র্যাকেট করে। অগ্নাশয় রস থেকে বেরিয়েছিল ট্রিপসিনোজেন, এও কি? নিষ্ক্রিয়। পেপসিনোজেন নিষ্ক্রিয়, ট্রিপসিনোজেনও নিষ্ক্রিয়। এর সক্রিয় ট্রিপসিনে পরিণত হলো। কিসের সাহায্যে? এন্টারোকাইনেজ বলে একটি উৎসেচক থাকবে, সেটা কোথায় থাকবে? ডিওডেনামে। এন্টারোকাইনেজ কোথায় থাকবে? ডিওডেনামে বা আন্ত্রিক রস। আন্ত্রিক রস কোনটা? ক্ষুদ্রান্তের রস। অন্ত্র হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র। তাহলে এই ট্রিপসিনোজেনটা কোথা থেকে বেরোলো? অগ্নাশয় থেকে। এবং একে নিষ্ক্রিয়, আর ট্রিপসিন সক্রিয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যেরকম পেপসিনোজেন বেরিয়েছিল সেরকম ট্রিপসিনোজেন বেরোবে, যে নিষ্ক্রিয় এন্টারোকাইনেজ উৎসেচক, যেটা ডিওডেনামে আছে। যখন সে ডিওডেনামে গিয়ে পড়লো, সেখান থেকে এন্টারোকাইনেজ বলে একটি উৎসেচক বেরোবে, সে ট্রিপসিনকে সক্রিয় করবে। এবার ট্রিপসিন কি করবে? ওই যে পেপটোন পর্যন্ত হয়েছিল, তো পাকস্থলীরস পেপটোন তৈরি করেছে, পেপটোন তাকে পলিপেপটাইডে তৈরি করবে কে? এই ট্রিপসিন। অগ্নাশয় থেকে ট্রিপসিনোজেন ছাড়াও আরো একটি উৎসেচক বেরোবে, সেটাকে বলে প্রাইমো
ট্রিপসিনোজেন। কাইমোট্রিপসিনোজেনও নিষ্ক্রিয়। যখনই জেন দেখতে পাবে তখনই বুঝতে পারবে নিষ্ক্রিয়। ওকে কে সক্রিয় করবে? এই যে ট্রিপসিন। ট্রিপসিন সক্রিয় করে দিল, কারণ ট্রিপসিন নিজেই এখন সক্রিয় হয়েছে। সক্রিয় করে ওকে কি করবে? কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিনও যে নিষ্ক্রিয় ছিল, ট্রিপসিন দ্বারা সক্রিয় হয়ে কি হলো? কাইমোট্রিপসিন। এর তলায় লিখে দিই নিষ্ক্রিয় এবং বেরোলো কোথা থেকে? অগ্নাশয় থেকে। অগ্নাশয়ে অ্যাসিনার কোষে এবং এটি সক্রিয়। কার দ্বারা সক্রিয় হলো? ট্রিপসিনের দ্বারা। এবার এই যে কাইমোট্রিপসিনটা কিসের উপর কাজ করছে? কাইমোট্রিপসিনও কাজ করছে প্রোটিনের উপর, সেটা হচ্ছে দুগ্ধ প্রোটিন বা কেসিন। কেসিনকে আমরা বলি দুগ্ধ প্রোটিন। দুধে যে প্রোটিনটা থাকে, দুধে যে শর্করা থাকে সেটা কি? ল্যাকটোজ। যে প্রোটিনটা থাকে দুগ্ধ প্রোটিন। দুগ্ধ প্রোটিনের উপর কাজ করে কি করবে? দইয়ে পরিণত করবে, অর্থাৎ দুধে তঞ্চন করবে। এটা কে করছে? কাইমোট্রিপসিন। ঠিক আছে, তাহলে অগ্নাশয়ের কাজ কি? অগ্নাশয়ের কাজ হলো ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, অগ্নাশয়ের মানে প্যানক্রিয়াটিক লাইপেজ বা লাইপেজ এখনো করিনি, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, এগুলো তৈরি করে শর্করা এবং প্রোটিন খাদ্যের ভাঙা পর্যন্ত কত পর্যন্ত হয়েছে? পলিপেপটাইড পর্যন্ত। এবার পলিপেপটাইড থেকে কি হবে? অ্যামাইনো অ্যাসিড। এটাই হচ্ছে সবচেয়ে সরলতম রূপ প্রোটিন। কে তৈরি করবে পলিপেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিড? অ্যামাইনো পেপটাইডেজ। অ্যামাইনো পেপটাইডেজ এই উৎসেচকটা তৈরি করবে। এই উৎসেচকটা কোথায় থাকে? এ থাকে আন্তরিক রসে, অর্থাৎ ডিওডেনামের মধ্যে। এ থাকবে অন্ত্রলিপি। ঠিক আছে, তাহলে আমরা এই ভাঙনটা বোঝানোর জন্য এত কিছু বোঝালাম। তোমাদের এটা মুখস্থ করতে হবে না, শুধু জাস্ট আইডিয়াটা হওয়ার জন্য এতগুলো কিছু বোঝালাম। সিলেবাসে নাও থাকতে পারে, 11-এ আছে এইভাবে খুব সুন্দরভাবে। তাহলে আমি শুধু বোঝাতে চাইলাম যে অগ্নাশয় রসের মধ্যে যে উৎসেচকগুলো থাকবে সে কতদূর পর্যন্ত ভাঙন করতে, খাদ্যের ভাঙন ঘটাতে পারে। আর এবার একটা কি বাকি থেকে গেল? বাকি থেকে গেল চর্বি বা লাইপোলাইট, চর্বি ভঙ্গকারী উৎসেচ বা লাইপোলাইটিক এনজাইম। তাহলে অগ্নাশয় রসে যেটা থাকবে সেটা হচ্ছে অগ্নাশয়ের প্যানক্রিয়াটিক লাইপেজ। প্যানক্রিয়াটিক লাইপেজ এবারে ও কি করবে? ফ্যাটকে এবার একটা ছবিটা একবার দেখো। এখান থেকে যে অগ্নাশয় থেকে যে অগ্নাশয়ের রসটা এলো, ওর মধ্যে থাকবে প্যানক্রিয়াটিক লাইপেজ, যে ফ্যাটটাকে ভাঙবে। কিন্তু যখন গোটা ফ্যাট থাকে, ফ্যাট সেটাকে ভাঙতে পারে না। পিত্তনালী পথে যে পিত্তটা এসে পৌঁছবে এখানে, সেই পিত্তটা কি করবে? ফ্যাটকে ছোট ছোট কণায় ভেঙে ফেলবে। সেটাকে আমরা বলবো ফ্যাটের অবদ্রব। ফ্যাটের অবদ্রব কে হচ্ছে? পিত্ত। পিত্তটা কোথেকে এলো? যকৃৎ থেকে পিত্ত বেরিয়ে পিত্তাশয়ে সাময়িকভাবে জমা থাকে, সেই পিত্তটা পিত্তনালী পথে এই ডিওডামে এসে পৌঁছলো। তখন সে কি করলো? ফ্যাটের অবদ্রবে পরিণত করলো। অবদ্রব মানে কি?
ফ্যাটের ক্ষুদ্র অবদ্রব্য মানে লিখে দিচ্ছি, ফ্যাটের ক্ষুদ্র ক্ষুদ্র কণা। ফ্যাটের অবদ্রব্য তৈরি করে রাখলো কে? পিত্ত। এই ফ্যাটের অবদ্রব্যের উপরেই কাজ করবে অগ্নাশয়ের লাইপেজ। তাহলে এখানে লাইপেজের কাজটা এদিকে লিখছি, ওদিকে আর লিখছি না। তাহলে ফ্যাটের অবদ্রব্য সেটি তৈরি করবে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। আচ্ছা, কে তৈরি করলো? প্যানক্রিয়েটিক লাইপেজ। লিপিড বা ফ্যাটের উপর ক্রিয়া করে, তাই লাইপেজ। তাহলে ফ্যাটের অবদ্রব্য থেকে প্যানক্রিয়েটিক লাইপেজ কি তৈরি করলো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটের ক্ষুদ্রতম বা সরলতম অংশ হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হিসাবেই সে ক্ষুদ্রান্তে রক্তের মাধ্যমে শোষিত হবে এবং কোষে কোষে পৌঁছে যাবে। তাহলে শর্করার সরলতম রূপ কি হলো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। প্রোটিনের সরলতম রূপ কি হলো? অ্যামাইনো অ্যাসিড। ফ্যাটের সরলতম রূপ কি হলো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই সরলতম রূপ হিসাবেই ক্ষুদ্রান্ত থেকে এই পুষ্টি উপাদানগুলো রক্তের মাধ্যমে শোষিত হয়ে কোষে কোষে পৌঁছে যাবে। সুতরাং এই ভাঙার কাজগুলোই করছে বিভিন্ন ধরনের উৎসেচক। তাহলে অগ্নাশয় থেকে কী কী উৎসেচক বেরোলো এবং কী কী কাজ করলো আমি দেখলাম। অগ্নাশয় কী কাজ করলো, আন্ত্রিক রসও কী কাজ করলো আমরা দেখে নিলাম, কিন্তু অগ্নাশয় কত পর্যন্ত কাজ করলো সেটা বুঝতে হবে। আচ্ছা, তারপরে এবার যাই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যেসব কোষগুলো বেরিয়েছিল, কোষগুলো থেকে যে হরমোনগুলো বেরিয়েছিল। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কী কী কোষ? আলফা, বিটা, ডেল্টা কোষ। আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন, বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন, আর ডেল্টা কোষ থেকে কি বেরোলো? সোমাটোস্ট্যাটিন হরমোন। তো যাই হোক, আলফা কোষ থেকে যে গ্লুকাগন হরমোনটা বেরোলো সে কি কাজ করে, ইনসুলিন কি কাজ করে, আর সোমাটোস্ট্যাটিন কি কাজ করে এক লাইন করে বলে নিই, যেটাও এটা হরমোনের চ্যাপ্টার নয়। ইনসুলিন নাম সবাই শুনে থাকবে, বাড়িতে সুগার পেশেন্ট অনেক থাকে বা আত্মীয় স্বজন। কি হয়? তাদের ব্লাডে বা রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। আমাদের নর্মাল শর্করার পরিমাণ কত? 140 মিলিগ্রাম পার 100 ml রক্তে থাকবে 140 মিলিগ্রাম। এর চেয়ে বেশি হলে কি বলবো আমরা? তাদের সুগার বা ডায়াবেটিস হয়েছে। এটাকে বলে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস আর একটা আলাদা আছে, এটাকে বলা হয় মধুমেহ রোগ বা ডায়াবেটিস মেলিটাস। তো যাই হোক, সেই রক্তে শর্করার পরিমাণটা সঠিক রাখতে সাহায্য করে কে? ইনসুলিন। আমাদের শরীরে যদি শর্করার পরিমাণ বেশি হয়ে যায়, সেই গ্লুকোজ বা শর্করাকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে দেয় ইনসুলিন। তা ইনসুলিন যদি কম ক্ষরিত হয় তাহলে আমাদের সুগার হতে, আরও নানা কারণে সুগার হতে পারে। তো ইনসুলিন কম ক্ষরণ হলেও সুগার হয়। তাহলে ব্লাড সুগার লেভেল ঠিক রাখতে সাহায্য করে ইনসুলিন। অর্থাৎ বেশি গ্লুকোজ হয়ে গেলে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে যকৃতের মধ্যে জমা রাখে। গ্লুকাগন কি কাজ করে? গ্লুকাগন কাজ করে ঠিকঠাক করলো, ও গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে এবং রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দেবে। তাহলে এ আর এ বিপরীত ধর্মী কাজ করবে, দুজনে বিপরীত ধর্মী কাজ করলো। এই গ্লুকোজ লেভেল কমালো ব্লাডের, আর গ্লুকাগন গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিল। আর সোমাটোস্ট্যাটিন কি করবে? আগে দিন পড়তে গিয়ে বলেছি, এই দুই হরমোনের কাজকে বাধা দেবে, ইনহিবিট করবে। তাহলে এক লাইন করে জেনে রাখলেই যথেষ্ট গ্লুকাগন, ইনসুলিন আর সোমাটোস্ট্যাটিনের কাজ। আর অগ্নাশয়ের কাজ বললে ওই যেগুলো বলতে হবে, কী কী অগ্নাশয় রস বেরোলো এবং অগ্নাশয় রসগুলো কী কী খাদ্যে কতটা পরিমাণ ভাঙন করলো। ঠিক আছে, তাহলে অগ্নাশয়টা এটুকুই পড়া।